আমি কোর্টে দাঁড়াবো। আমি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, একাধিক রাষ্ট্রে আইনজীবী হিসেবে আমি কাজ করেছি। পৃথিবীর এই ইউনাইটেড কিংডমের অন্যান্য অংশ আমি এখন মামলা মোকদ্দমা আদালত করছি, এবং ভবিষ্যতে এই মামলাটি বিচার যখন হবে আমি সেখানে একজন লয়ার হিসেবে থাকবো। কথা দিচ্ছি বাঙালিকে, সারা বিশ্বকে, যে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিচার আমরা করব। ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে তার বিচার হবে, আর যদি ইউনূস বেঁচে না থাকে তার দোষরদের বিচার হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি 30 বছর পর, 50 বছর, 40 বছর পর করেছি যুদ্ধ অপরাধীদের বিচার। আমরা নিয়মতান্ত্রিকতায়, রুল অফ লতে বিশ্বাস করি, এবং এই বিচার আমরা আপনাদেরকে করে দেখিয়ে দেব। আজকে অবস্থা ভালো নেই, কিন্তু এই অবস্থা কিভাবে ভালো করতে হয় একটু আমাদেরকে সময় দেন। শুধু নিঃশ্বাসটা নেই। নুরুন নবী ভাইদের কাছে আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা, এই বিচার আমরা বাংলার জমিনে করে দেব ইনশাআল্লাহ। গোপালগঞ্জের হত্যাকাণ্ডে যশোরের যে জিওসি, সেই জিওসি সেই দিন মিটিংয়ে এসে প্রশ্ন তুলেছিল যে আমরা জনগণের বিরুদ্ধে আমরা যাব কিনা, সব শক্তি প্রয়োগ করবো কিনা। সেদিন সেনাবাহিনী তার প্রশ্নের উত্তরে সেনাবাহিনী প্রধান বলেছিল যে প্রেম আমি করি না, প্রেম আমার উপরে। এরকম একটা সিরিয়াস ম্যাটারে সেনাবাহিনীর এই ধরনের একটা হালকা একটা হাস্যকর জবাব। ওই দিনে আমার প্রশ্ন উঠেছিল যে এই লোকের নেতৃত্বের কোয়ালিটি কতটুকু। মেজর উপাধি, জেনারেল উপাধি দেওয়া হলো এই মুস্তাফিজকে। সেই মুস্তাফিজের মেয়ের জামাই হচ্ছে আমাদের ওয়াকার সাহেব। এবং আরো মজার কথা হচ্ছে কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম আর্মিতে কমিশন র্যাঙ্কে মহিলাদের চাকরি দেওয়া শুরু করেন এবং মহিলাদের প্রবর্তন করেন, এবং বর্তমানে র্যাঙ্ক পাওয়া সবচেয়ে উঁচু পদে যিনি আছেন তিনি মুস্তাফিজের মেয়ে এবং এই ওয়াকার সাহেবের শালী। এখন দেখেন, মহিলাদের মধ্যে সবচেয়ে উঁচু র্যাঙ্কে যিনি আছেন তিনি মুস্তাফিজের মেয়ে, আর মহিলা পুরুষদের মধ্যে যিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন তিনি মুস্তাফিজের মেয়ের জামাই। এই মুস্তাফিজের মেয়ে এবং মেয়ের জামাই এরা বাংলাদেশ আওয়ামী লীগকে যে শিক্ষাটা দিয়েছে এটা কিন্তু কিয়ামত পর্যন্ত অন্য মানুষরা মনে রাখবে। আমাদের ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আপনি যদি একটু বলেন, আপনি তো নিজেও পর্যবেক্ষণ করছেন, শেখ হাসিনা যেই কথাটি বললেন তিনি কিন্তু খুব শক্ত ভাষায় বলেছেন, শক্ত একদম খুব স্পষ্ট কণ্ঠে বলেছেন। কি জবাব দেবে সেনাবাহিনী? আপনার কি মনে হয় সেনাবাহিনী এই পরিস্থিতিতে কি জবাব দিতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি নুরুন নবী ভাই, যিনি এই বয়সেও এত অ্যাক্টিভ। এই দুর্দিনে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, এখন এই অবেলায় এসেও তিনি আরেকটি মুক্তিযুদ্ধ করছেন। তো আগের মুক্তিযুদ্ধের সময় তো আমার জন্ম হয়নি, দেখিনি। এখন যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে নুরুন নবী ভাইদের কমান্ডে আমরাও মুক্তিযুদ্ধের অংশীদার। তো আপনি যেটা বলছিলেন, নেত্রী যে প্রশ্নটি তুলেছে, নেত্রীর প্রশ্নটিতে আসার আগে আপনি যদি মানুষের সভ্য দুনিয়াতে দেখেন, আর্মি, বিডিআর, পুলিশ, বিডিআর না বিজিবি, পুলিশ এবং নৌবাহিনী, বিমান বাহিনীও আকাশে রেখেছে কিনা সেটা জানি না, মানে সর্বোচ্চ মানে নিরাপত্তা বাহিনীর সমস্ত সদস্যকে এক করে একটি রাষ্ট্রের একটি বিশেষ অঞ্চলকে টার্গেট করে যে কিলিংটি হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে একটি গণহত্যা। গণহত্যা কি কারণে? গণহত্যার কিছু চরিত্র থাকে, গণহত্যার কিছু ডেফিনেশন আছে। গণহত্যা হচ্ছে যদি কোনো একটা বিশেষ শ্রেণীকে বা গ্রুপকে টার্গেট করে নিরস্ত্র মানুষের উপরে যদি রাষ্ট্রীয় বাহিনী নগ্নভাবে যখন আক্রমণ করে তাদেরকে নির্বিচারে হত্যা করে, সেটি হচ্ছে গণহত্যা। এখন আপনি দেখেন গোপালগঞ্জে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কেউই কিন্তু আওয়ামী লীগের নেতা ছিলেন না, একজনও নেতা ছিলেন না। যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা থাকতো তাহলেও আপনি বলতে পারতেন যে এরা আওয়ামী লীগের নেতা, এদেরকে ব্যান করা হয়েছে, ওদের কর্মকাণ্ড ব্যান করা হয়েছে। সেটা হয় নাই। তাহলে দেখেন, এক। দ্বিতীয়ত হচ্ছে তারা কোনো পুলিশকে হত্যা করে নাই, বিডিআর কে হত্যা করে নাই। যারা গোপালগঞ্জে গিয়েছিল এনসিপি নামে যে নাস্টি পার্টি, সেই নাস্টি পার্টির কোন সদস্যকেও জুতা পেটাও করে নাই, জারু পেটাও করে নাই,
লাথি উৎস দেয় নাই। তাহলে দেখেন কি জন্য, আপনার সাথে যদি সরাসরি কনফ্রন্টেশনে আসে, কনফ্রন্টেশনে আসার পরে রাষ্ট্রীয় সম্পদ যদি হুমকির সম্মুখীন হয়, রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রীয় মানুষের জীবন যখন হুমকির সম্মুখীন হয়, তখন রাষ্ট্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া থাকে যে আত্মরক্ষার জন্য, অন্যের জান এবং মাল রক্ষার জন্য গুলি চালানোরও নির্দেশ থাকে। এখন আপনি দেখেন গোপালগঞ্জে একটি স্কুল পড়ানো হয় নাই, একটি কলেজ পড়ানো হয় নাই, একটি মক্তব, মসজিদ, মাদ্রাসা, একটি দোকানপাট, কোনো কিছুই কিন্তু পড়ানো হয় নাই। এবং এনসিপির কোনো সদস্য হাত ভাঙে নাই, পা ভাঙে নাই, চোখও যায় নাই। আর্মি অথবা বিজিবি অথবা পুলিশের কোনো সদস্যের হাত যায় নাই, পা যায় নাই, কেউ গুলি খায় নাই, কেউ ককটেল খায় নাই। তাহলে আপনি কেন গুলি চালালেন? মনে হয় যেন ওনারা গুলি চালানোর প্র্যাকটিস করতেছে। তাহলে এই জনগণের উপরে যখন কোনো দেশে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধ অবস্থায় নিরস্ত্র জনগণের উপরে যখন গুলি চালানো হয়, সেটাও যুদ্ধ অপরাধ। এখন বাংলাদেশে কোনো যুদ্ধ নেই, তাহলে সেটা মানবতা বিরোধী অপরাধ। কারণ নিরস্ত্র মানুষের উপরে আপনি যখন গুলি বর্ষণ করবেন, লেথাল উইপন, আপনি 2-3 দিন আগে দেখেছেন যে বিবিসি ওই অসভ্য সাংবাদিকেরা একটি সংবাদপত্রের মানে কখনকার সংবাদ সেটা প্রকাশ না করিয়া তারা বলছে শেখ হাসিনা লেথাল উইপন ইউজ করার নির্দেশ দিয়েছেন। তো শেখ হাসিনা 16 বছর যখন ক্ষমতায় ছিলেন, বহু রকমের যুদ্ধ অবস্থা শেখ হাসিনাকে মোকাবেলা করতে হয়েছে দেশের সাথে বিদেশের সাথে। তিনি তো নির্দেশ দিবেন, নির্দেশ দিবেন না কেন? নির্দেশ দেওয়ার জন্যই তো তিনি ক্ষমতায় গেছেন। কিন্তু এই যে মনে করেন এই সরকার আসলো, সরকার বলতে অবৈধ ইউনূস সরকার, তারা যে কয়েকদিনের জন্য ক্ষমতায় আসলো, এই বাটপার ইউনূস এখন আমাদেরকে জবাব দাও। এই অসভ্য ইউনূস, তুমি এখন আমাদেরকে জবাব দাও। তোমার এক পকেটে নোবেল, আরেক পকেটে বিশ্বের অর্থনীতিবিদের তকমা। তুমি এখন মানুষকে, পৃথিবীকে জবাব দাও, তুমি কিসের জন্য নির্দেশ দিয়েছো মানুষকে গুলি করতে? শেখ হাসিনার সময়ে যে তুমি প্রশ্ন তুলেছ যে শেখ হাসিনা মানে লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে, সেই জন্য তাকে যুদ্ধাপরাধীর মামলায় বিচার করতে হবে। এখন তোমার বিচার কোন আদালতে হবে? তুমি কে? তোমার এখন যে গুলি করা হয়েছে এই নির্দেশ কে দিয়েছে? আপনারা কি জিজ্ঞেস করেছেন সাংবাদিকেরা যে এই নির্দেশটা কে দিয়েছে? আমরা সেই নির্দেশদাতার নাম শুনতে চাই। একটু আগে আমি টিভিতে দেখতেছিলাম, সাংবাদিকেরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুরশেদ আলম নাকি না জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, আচ্ছা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নামও জানি না। এই জাহাঙ্গীর আলম চৌধুরীকে জিজ্ঞেস করলো যে গোপালগঞ্জে যে হত্যা করা হলো, গুলির নির্দেশ দেওয়া হলো, কয় যে যখন যেটা দরকার সেটা তো করতেই হবে। তার মানে তারা করলে জায়েজ, তারা করলে আরাম, আমরা করলে হারাম। এখন দেখেন শেখ হাসিনা যখন গুলির নির্দেশ দিয়েছে বলে বলা হচ্ছে, তখন রাষ্ট্রের অবস্থা কি ছিল? আমাদের সেতু ভবন আক্রান্ত, আমাদের মেট্রো রেল আক্রান্ত, আমাদের টিভি ভবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, ন্যাশনাল আর্কাইভ শেষ করে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের মূর্তি আক্রান্ত, বঙ্গবন্ধুর মূর্তি আক্রান্ত, স্কুল আক্রান্ত, কলেজ আক্রান্ত, জনগণ আক্রান্ত। রাস্তায় রাস্তায় গুলি নিয়ে, বন্দুক নিয়ে আমেরিকার পয়সা খাওয়া ওই কুত্তা বাহিনী মানুষকে কামড়াচ্ছে কুত্তার মতো। এখন এই কুত্তার মতো যখন মানুষকে কামড়াচ্ছে, তখন কুত্তাকে গুলি করে হত্যা করা কোনো অপরাধের কাজ না। পৃথিবীর সব দেশে কুত্তা যখন পাগল হয়ে যায়, তারে গুলি করিয়ে হত্যা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ কোনো গুলি করে নাই, আর্মিকে গুলির নির্দেশ দেয় নাই, পুলিশকেও গুলির নির্দেশ দেয় নাই। যে গুলি করেছে, পুলিশ গুলি করেছে, যেটা সররা গুলি, এটা পুলিশ হরহামেশাই করে, পৃথিবীর সব দেশেই করে। কিন্তু যে গুলিতে মারা গিয়েছে, এগুলা সব পাকিস্তান থেকে আসা, চায়না থেকে আসা, তাদের টাকায় কিনা। কাদের টাকায়? ওই সন্ত্রাসীদের টাকায়। আমেরিকা থেকে 50 মিলিয়ন পাউন্ড এনে তারা এগুলি করেছে। এখন গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এটা লজ্জা, অপমানের, অপদস্থের। কারণ নিরীহ জনগণের উপরে, যার হাতে অস্ত্র নাই, বাঁশের লাঠি, তাকে দিলেন আপনি গুলি করে। এখন আপনি তো সেলফ ডিফেন্সও বলতে পারবেন না। সুতরাং টুডে অর টুমরো আমি কোর্টে দাঁড়াবো। আমার এখন মাঝ বয়স, মধ্য বয়সী একজন মানুষ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আন্তর্জাতিক পর্যায়ে
কাজ করার আমার অভিজ্ঞতা আছে, একাধিক রাষ্ট্রে আইনজীবী হিসেবে আমি কাজ করেছি। পৃথিবীর এই ইউনাইটেড কিংডমের অন্যান্য অংশ আমি এখন মামলা মোকদ্দমা আদালত করছি, এবং ভবিষ্যতে এই মামলাটি বিচার যখন হবে আমি সেখানে একজন লয়ার হিসেবে থাকবো। কথা দিচ্ছি বাঙালিকে, সারা বিশ্বকে, যে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিচার আমরা করব। ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে তার বিচার হবে, আর যদি ইউনূস বেঁচে না থাকে তার দোষরদের বিচার হবে। আপনি দেখেন যে শেষ কথাটা বলি, শেষ কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে কথাটি বলেছেন আমি তার সাথে পূর্ণাঙ্গভাবে একমত, যে গোপালগঞ্জে যে হত্যা চালানো হয়েছে, পাকিস্তান বর্বর বাহিনী যেভাবে হত্যা চালিয়েছে ঠিক একইভাবে নিরস্ত্র মানুষের উপরে, শান্তপ্রিয় মানুষের উপরে এই আক্রমণ হয়েছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের জন্য আর্মির যেসব অফিসার, সেনাবাহিনীর যেসব অফিসার, পুলিশের যেসব অফিসার এবং নৌবাহিনীর যেসব অফিসার জড়িত ছিল তাদের বিচার বাংলার জমিনে হবে। কেন হবে? আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি 30 বছর পর, 50 বছর, 40 বছর পর করেছি যুদ্ধ অপরাধীদের বিচার। আমরা নিয়মতান্ত্রিকতায়, রুল অফ লতে বিশ্বাস করি, এবং এই বিচার আমরা আপনাদেরকে করে দেখিয়ে দেব। আজকে অবস্থা ভালো নেই, কিন্তু এই অবস্থা কিভাবে ভালো করতে হয় একটু আমাদেরকে সময় দেন। শুধু নিঃশ্বাসটা নেই। ওই নুরুদ্দিন মানে নুরুন নবী ভাইদের কাছে আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা, এই বিচার আমরা বাংলার জমিনে করে দেব ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ ডক্টর নুরুন নবী। আপনি শুনছিলেন মঞ্জু ভাই যে কথাগুলো বলছিলেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কথা বলেছে সেনাবাহিনীকে নিয়ে, আপনার প্রতিক্রিয়া কি? আপনি বক্তব্য শুনেছেন আশা করি সবই। ধন্যবাদ আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি এতক্ষণ ব্যারিস্টার মনিরুল ইসলামের কথা শুনলাম, উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বর্তমান পরিস্থিতি। তো আমি এখানে যে প্রশ্নটি আপনি রেখেছেন সেটার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সেনাবাহিনী কি জবাব দেবে, তাদের রোলটা কি, তাদের দায়বদ্ধতাটা কি, তাদের সম্পৃক্ততা কতটুকু এর ভিতরে। আমরা এখন সবাই জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল 16 বছর ব্যাপী, সেই ষড়যন্ত্রের যারা মূল হোতা, সেই আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান কান্ট্রিজ, পাকিস্তান, এখন শুনতে পাচ্ছি টার্কি, কাতার, এই সমস্ত জায়গা থেকে ষড়যন্ত্র করে টাকা পয়সা বাংলাদেশে ঢেলে লোকাল যে মুক্তিযুদ্ধ বিরোধী সে শক্তি ছিল, সেই জামাত, শিবির এবং কিছু বামপন্থী সবাই মিলে ষড়যন্ত্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, আমরা এখন বহু প্রমাণ জানি। তো এখন যে প্রশ্নটা আসে যে সেনাবাহিনীর কি রোল ছিল, ইউনূস তো এই ষড়যন্ত্রের হোতা ছিল, সেটা সে নিজেই স্বীকার করেছে, তার সহযোগীরা স্বীকার করছে যেটা ষড়যন্ত্রের মাধ্যমে। তো এই যে এত বড় একটা ষড়যন্ত্র হলো, সেনাবাহিনী কি এটা জানতো না? সেনাবাহিনী কি সেটার একটা অংশীদার ছিল? তো এখন যে সমস্ত প্রমাণ হয়েছে আমি কিছু কিছু উল্লেখ করব, যে এই শেষ যে ঘটনা, সেই প্রথম থেকে এবং শেষ পর্যন্ত গোপালগঞ্জের যে ঘটনা, এখানেই প্রমাণিত হয় এই বাংলাদেশ সেনাবাহিনী এই ষড়যন্ত্রের তারা জানতো, তারা একটা অংশীদার। এবং সেই শুরু থেকে গত 11 মাস ইউনূসের নেতৃত্বে তারা একটা অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়ে, সাহায্য করে, সহযোগিতা করে তারা এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে অংশগ্রহণ করছে, এবং তার জন্য এরা দায়ী। গোপালগঞ্জের ঘটনা ভিডিওতে আমরা যারা দেখতে পাচ্ছি, এটা তো আর অস্বীকার করার অবকাশ নেই, প্রমাণ করারও দরকার হয় না। তো এখন আমি একটু মানুষকে, যেমন আপনার শ্রোতা দর্শককে আমি একটু বুঝাতে চাই যে সেনাবাহিনী কিভাবে ষড়যন্ত্রের অংশ হলো। আমরা অনেকেই জানি, সবাই হয়তো জানে না, যে সেনাবাহিনীর অফিসাররা যখন শপথ নেয় সেনা আইনের ধারায়, সেখানে 31 নম্বর একটা ক্লজ আছে, সেখানে বলা আছে সেনাবাহিনীর কোনো অফিসার
যদি জানতে পারে সরকারের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বা অভ্যুত্থান বা কিছু হচ্ছে, সেটা যদি জানতে পারে তাৎক্ষণিকভাবে তাকে সেখানে ব্যবস্থা নিতে হবে, সে ব্যক্তি বা যদি গ্রুপ হয়। আর সেই ব্যবস্থা নেওয়ার যদি তার ক্ষমতা না থাকে, ক্ষমতার ঊর্ধ্বে, তখন তার ঊর্ধ্বতন অথরিটিকে জানাতে হবে যে দেশের বিরুদ্ধে, শাসনতন্ত্রের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তো এই যে এত বড় একটা ষড়যন্ত্র হলো, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তারা এখন প্রমাণ রয়েছে, এবং বিশেষ করে গত 1 বছরের কর্মকাণ্ডে তারা এই ষড়যন্ত্রের অংশকারী। তো যে সমস্ত নেতৃস্থানীয় সেনা অফিসার তারা জানতে পেরেছিল যে ষড়যন্ত্র হচ্ছে, তারা তো কোনো অ্যাকশন এটাকে বন্ধ করার নেয়ই নাই, প্রধানমন্ত্রীকে জানানো হয় নাই, বরং প্রধানমন্ত্রীকে মিসলিড করা হয়েছে, মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। 3 অগাস্টে, এই জুলাই মাসে যে সমস্ত হত্যাকাণ্ড হলো, সেখান থেকে তো সেনাবাহিনীর আজ করা উচিত ছিল যে কি হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল। সে যাই হোক, 3 অগাস্টে যখন সেনাবাহিনী দরবার মিটিং করে সিদ্ধান্ত নিল তারা জনগণের বিরুদ্ধে যাবে না, এইখানে তাদের দায়িত্বহীনতা পরিচয় তারা দিল। সেনা আইনে তারা যে শপথ নিয়েছিল সেটা তারা ভঙ্গ করলো, এবং সেখানে যেভাবে সিদ্ধান্তটা হয়েছিল হাস্যকর, যে সেনা দরবারে সিদ্ধান্ত হচ্ছে এই যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে যশোরের যে জিওসি, নামটা ভুলে যাচ্ছি, সেই জিওসি সেই দিন মিটিং এসে প্রশ্ন তুলেছিল যে আমরা জনগণের বিরুদ্ধে আমরা যাব কিনা, সব শক্তি প্রয়োগ করব কিনা। সেদিন সেনাবাহিনী তার প্রশ্নের উত্তরে সেনাবাহিনী প্রধান বলেছিল যে প্রেম আমি করি না, প্রেম আমার উপরে। এইরকম একটা সিরিয়াস ম্যাটারে সেনাবাহিনীর এই ধরনের একটা হালকা, একটা হাস্যকর জবাব। ওই দিনে আমার প্রশ্ন উঠেছিল যে এই লোকের নেতৃত্বের কোয়ালিটি কতটুকু। আমরা মুক্তিযুদ্ধে ছিলাম, আমরা ট্রেনিং নিয়েছি, আমাদেরকে শেখানো হয়েছিল যে কোনো কমান্ডারকে স্প্লিট অফ এ সেকেন্ড ডিসিশন নিতে হবে। সেখানে দরবার করে মিটিং করে কোনো সিদ্ধান্ত কমান্ডার কখনো নেয় না। তো দেশে এই ক্রাইসিস হচ্ছে জুলাই মাস থেকে, থানা লুট হচ্ছে, পুলিশ হত্যা করা হচ্ছে, আর অরাজকতা করা হচ্ছে, সেইটার পরিপ্রেক্ষিতে মিটিং হচ্ছে। সেখানে সেনা প্রধান বলল যে প্রেম আমার উপরে চাপানো হয়েছে, আমি প্রেমে পড়িনি, একটা সিলি কমেন্ট উনি করলো। এবং সেই দিন যখন তারা সিদ্ধান্ত নিল জনগণের উপরে তারা সে কোনো শক্তি প্রয়োগ করবে না, অর্থাৎ সরকারকে সমর্থন করবে না, তাদের যে সাংগঠনিক সাংস্কৃতিক এবং যে শপথ নিয়ে সে ক্ষমতায় এসেছিল, অফিসার হয়েছে, সেদিন তারা সেই প্রতিজ্ঞা, সেই আইন ভঙ্গ করে তারা সিদ্ধান্ত নিল যে তারা সরকারকে রক্ষা করবে না। এত কিছুর পরেও যখন লাস্ট মিটিং হয় 4 তারিখে, সেখানে এখন পত্রপত্রিকায় জানি যে এই সেনা প্রধান সহ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছিল যে তারা 5 তারিখে ঢাকা শহরে মব যাতে ঢুকতে না পারে, তার জন্য ঢাকা শহরের 20-30টা এন্ট্রি পয়েন্টে তারা ব্যারিকেড দিবে। আমরা বিদেশ থেকে আমরা এই টেলিভিশনে এই প্রতিটা মুহূর্ত দেখছিলাম লাইভ। দেখা গেল 11:30টার দিকে উত্তরার দিকে যে এয়ারপোর্ট, উত্তরার দিকে যে এন্ট্রেন্সটা, সেখানে ট্যাঙ্ক সহ সেনাবাহিনীর লোক মোতায়েন ছিল। তখন 11টার দিকে ওইখানে মাত্র 100-র মতো লোক এসেছিল যারা শ্রমিক, কিন্তু কোনো মব আসেনি। কিন্তু এই সেনাবাহিনীর ষড়যন্ত্রের অংশদার হিসাবে যখন তারা সিদ্ধান্ত নিল এই এন্ট্রেন্স পয়েন্টে, যারা প্রধানমন্ত্রীকে তারা আশ্বাস দিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল যে মব ঢুকতে দিবে না, সেইখানে 11টার দিকে তারা সেই সমস্ত ব্যারিকেড উইথড্র করলো। জনগণ বা জনতা, হাজার হাজার জনতা ঢাকা শহরে ঢুকে গেল। তারপরে ইতিহাস তো আমরা সবাই জানি, প্রধানমন্ত্রী রক্তক্ষয় অ্যাভয়েড করার জন্য তিনি ভারতে ভারতে চলে গেলেন। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটলো, গণভবন লুটতরাজ করা হলো, সেনাবাহিনী দাঁড়িয়ে দেখছিল। তারপরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, সেনাবাহিনীর সামরিক ড্রেস পরা সৈন্যরা, অফিসাররা
তারা সেই সমস্ত মূর্তি ভাঙার জন্য সাহায্য করেছিল, তারা সেই কাজে অংশগ্রহণ করেছে। একটা ক্লোজ আপ ভিডিওতে বঙ্গবন্ধুর বিরাট একটা পোস্টার ছিল কোথায় যেন, সেনাবাহিনীর অফিসারের ড্রেস পরে চেনা যায়, তাদের কাঁধের যে ইগুলো পরে সেগুলো থেকে সেনাবাহিনীর অফিসার সেই পোস্টার ছেড়েছে। তাহলে এই সেনাবাহিনী যদি নিরপেক্ষই থাকতো, তারা যদি এই ষড়যন্ত্রের অংশীদার না হতো, তাহলে ওই অফিসারগুলো, ওই সেনা সৈনিক যারা ঘন্টার পর ঘন্টা বঙ্গবন্ধুর মূর্তি পিটিয়ে ভেঙেছে, তাদের কি কোনো বিচার করা হয়েছে? তাদের কি কোনো তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে? হয় নাই। তাদের প্রমাণ হয় যে তারা এই ষড়যন্ত্রের অংশ, ইউনূস সরকারের অংশ। এছাড়া সেনা প্রধান ওয়াকার বহুবার বলেছে যে আমরা এই সরকারের সমর্থন করব, প্রোটেক্ট করব। যেখানে সে বৈধ সরকারকে প্রোটেক্ট করলো না, সে একটা অবৈধ সরকারকে প্রোটেক্ট করার জন্য বারবার প্রতিজ্ঞা করছে এবং করেও যাচ্ছে। তো তারপরের ঘটনা আমরা জানি, তবু আমি সবার জন্য জানার জন্য একটু উল্লেখ করি। তারপরে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা হলো, তারপরে বাড়ি পুরানো হলো, ভাঙা হলো, বুলডোজার দিয়ে সেনাবাহিনী নীরবে পাশে দাঁড়িয়ে সেগুলো দেখলো, তারা সেটা রক্ষা করার চেষ্টা করা হয় নাই। ইউনূস তার ক্যাবিনেট মিটিং এ, উপদেষ্টাদের মিটিং এ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিল 15 আগস্ট উদযাপন করা যাবে না, 7ই মার্চ উদযাপন করা যাবে না, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে উল্লেখ করা যাবে না। এই যে সিদ্ধান্ত ধারাবাহিকতা যদি আমরা দেখি, যার কালমিনেশন হলো যে গোপালগঞ্জে গত সপ্তাহে, এখান থেকে প্রমাণ হয় ইউনূস এবং ওয়াকার অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনূসের সরকার, তারা হাতে হাত মিলিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী যে একটা আন্দোলন বা একটা সরকার গঠিত হচ্ছে তাকে রক্ষা করছে। এবং ইউনূস যে বলেছিল যে মেটিকুলাসলি প্ল্যান করে এই কাজগুলা মেটিকুলাসলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেনাবাহিনী সেখানে সহযোগিতা করছে। কাজেই আজকে বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, গোপালগঞ্জে ব্যারিস্টার সাহেব উল্লেখ করেছেন কিভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন করা হয়েছে, কিভাবে নিরীহ মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। এবং যে ভিডিওগুলো দেখছি এগুলা মানে 1 সেকেন্ডের বেশি দেখা যায় না। বিশেষ করে আমার মতো একজন মুক্তিযোদ্ধা এই শেষ বয়সে এসে এগুলো দেখতে হবে আমি কখনো চিন্তা করি নাই। একটা ছোট্ট 7-8 বছরের ছেলেকে 10-12 জন পুলিশ বা পুলিশ অফিসার তাকে না ফিজিক্যালি নাজেহাল করছে, সেই বাচ্চা কি কি ক্ষতি করতে পারে। তারপরে একটা ছবি তো সবার মানে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা আহত বা মৃত্যু প্রায় একজন যুবক, তাকে একটা অফিসার এক সৈন্য বুট দিয়ে তাকে পিষে তাকে লাথি দিচ্ছে, গলা চেপে ধরছে, পিষে মেরেছে, তারপরে হয়তো মেরেই ফেলেছে। আরেকজনকে দেখছে একটা ইয়াং ছেলে, 4-5টা পুলিশ ধরলো, একজন পুলিশের হাতে পিস্তল, 5 মিনিট পরে তার ডেড বডি পাওয়া গেল, তাকে গুলি করে ব্ল্যাঙ্ক পয়েন্টে হত্যা করা হয়েছে। তো এগুলো গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ। যুদ্ধ হয় না ব্যারিস্টার সাহেব ব্যাখ্যা করেছেন, যুদ্ধ অপরাধ না হলে এগুলো মানবতা বিরোধী অপরাধ। এগুলোর জবাবদিহিতা মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশ্ন তুলেছেন, এই জবাব সেনাবাহিনীকে দিতে হবে। আজকে সারা বিশ্বে এগুলো ছড়িয়ে গিয়েছে। যে অনেক ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আপনি দেখেছেন যে শেখ হাসিনা যখন আজকে বক্তব্য দিলেন, তিনি তো এই কথাগুলো বললেনই, কিন্তু তার ঠিক আগে আমরা দেখলাম গতকালকে যখন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে যেই বড় একটি সমাবেশ করেছে, তারা মহাসমাবেশ নাম দিয়ে, সেইখানে এই জামাতের আমির অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে গেলেন, বিএনপির মহাসচিব সহ আরো অনেক দলের নেতারা তাকে দেখতে গেলেন। সেনা প্রধান তাকে ফোন করে তার খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনে তার চিকিৎসা খরচ দেওয়ার কথাও বলেছেন। আর যদি আমরা 5ই আগস্টে যাই, 5ই আগস্টে যারা সেখানে গিয়েছিলেন সবার আগে তিনি এই জামাতের আমিরকে মেনশন করেছেন। তখনও কিন্তু অফিসিয়ালি জামায়াত ইসলামী নিষিদ্ধ ছিল। তো এখন
আমরা তো বিভিন্ন সময় শুনি যে মুক্তিযুদ্ধে অবশ্যই সেনাবাহিনীর অবদান আছে অনেক বেশি। এখনো সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের অনুসারী বা মুক্তিযুদ্ধের পক্ষের অফিসাররা আছেন, সৈনিকরা আছেন, এটি আমাদের বিশ্বাস। কিন্তু তা সত্ত্বেও কিভাবে প্রকাশ্যে জামাতের সঙ্গে সেনা প্রধানের কিংবা সেনাবাহিনীর এরকম সখ্যতা তৈরি হচ্ছে এবং এর বহিঃপ্রকাশ এখনো দেখা যাচ্ছে, এটার ব্যাখ্যা কি? আপনার মিউট করা আছে। ধন্যবাদ আপনাকে। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের আগে কিন্তু 70 সালে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে 30 ভাগ ভোট পড়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 70 ভাগ ভোট, আর তার বিরুদ্ধে পড়েছিল 30 ভাগ ভোট। অর্থাৎ 1971 সালেও পাকিস্তানপন্থী মানুষের সংখ্যা 30 ভাগ ছিল। এখন যেটা হয়েছে, পরবর্তীতে দেশ যখন স্বাধীন হয়ে যায়, তারা কিন্তু ওই কুত্তাল্লা 40 বছর সুঙ্গার ভিতরে ঢুকে রাখলো, এটা কিন্তু বাঁকাই থাকে। একটা স্বাধীন দেশ হওয়ার পরে আমরা এত কিছু করে ফেলছি, দেশটাকে এত বদলাইছি, সমাজকে বদলাইছি, শিক্ষা, চিকিৎসা, জীবনযাত্রা, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ, এডুকেশন, সব কিছুতে আমরা উন্নত করেছি। কিন্তু ওই মৌলবাদী চিন্তার যে দর্শন, এই ভ্রান্ত ধর্মভিত্তিক রাজনীতির যে দর্শন, এই দর্শন যার ভিতরে আছে, তার চিন্তায় চেতনায় সবসময় কিন্তু পাকিস্তান প্রেম আর ভারত বিরোধিতা। তো এখন প্রধানমন্ত্রী যখন আমাদের এই সেনাবাহিনীর প্রধানকে যখন নিয়োগ দেন, তখন প্রধানমন্ত্রীর অফিসে যারা ছিলেন তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন যে নেত্রী, উনাকে আপনি দিতে যেন না, কারণ উনি আসলে পরীক্ষিত লোক না। কিন্তু নেত্রী চিন্তা করেছিলেন মোস্তাফিজুর রহমান সাহেব, বাংলাদেশে যাকে প্রথম জেনারেল উপাধি দেওয়া হয়, এই ওয়াকারের শ্বশুর, তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য এলপিআর থেকে এনে উনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে জাতিসংঘে আমাদের ছেলেবেলেরা যায়, আমাদের র্যাঙ্কিং সমস্যা হয়, যার কারণে তিনি প্রথম ওসমানীর পরে প্রথম মেজর উপাধি, জেনারেল উপাধি দেওয়া হলো এই মুস্তাফিজকে। সেই মুস্তাফিজের মেয়ের জামাই হচ্ছে আমাদের ওয়াকার সাহেব। এবং আরো মজার কথা হচ্ছে কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম আর্মিতে ওই আপনার কমিশন র্যাঙ্কে মহিলাদের চাকরি দেওয়া শুরু করেন এবং মহিলাদের প্রবর্তন করেন, এবং বর্তমানে র্যাঙ্ক পাওয়া সবচেয়ে উঁচু পদে যিনি আছেন তিনি মুস্তাফিজের মেয়ে, আপনি জানেন কিনা, এবং এই ওয়াকার সাহেবের শালী। এখন দেখেন, মহিলাদের মধ্যে সবচেয়ে উঁচু র্যাঙ্কে যিনি আছেন তিনি মুস্তাফিজের মেয়ে, আর পুরুষদের মধ্যে যিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন তিনি মুস্তাফিজের মেয়ের জামাই। এই মুস্তাফিজের মেয়ে এবং মেয়ের জামাই এরা বাংলাদেশ আওয়ামী লীগকে যে শিক্ষাটা দিয়েছে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত অন্য মানুষরা মনে রাখবে। এক, দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলি, আওয়ামী লীগের কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত আছে। ভুল সিদ্ধান্তটা কি দেখেন, সেনাবাহিনী নিয়োগ দেওয়ার সময় যুদ্ধাপরাধী কিনা, যুদ্ধাপরাধী পরিবারের কিনা, তার চিন্তা চেতনায় সে পাকিস্তান পন্থী কিনা, এই বিষয়টা কিন্তু পরিষ্কার করা হয় নাই। অনেকে বলে থাকেন যে টাকা পয়সার ভিত্তিতে এইসব নিয়োগ হয়েছে, দলের লোক হইলে, আমি যখন মনে করেন কোন মন্ত্রীর কাছে যাই বলছি, ভাই আমার ছাত্রলীগের কর্মী, আপনি তার চাকরিটা হয় কিনা একটু দেখেন, পরীক্ষায় তো পাশ করছে, আপনারা একটু খেয়াল রাখেন। বলে যে ভাই আমার কাছে তো অনেক সুপারিশ আছে, এটা তো নিয়ম মোতাবেক হবে, আমি কিছু করতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি মঞ্জু 30 বছর থেকে আওয়ামী লীগ করি, আমার কাছে টাকা নিবে কি করে? আর জামাত থেকে আইসা 10 লাখ টাকা ঢুকাই দিল যে আমার প্রার্থী আব্দুল করিম সাহিত্য বিশারদ, যদি পারেন 10 লাখ টাকা এখন দিলাম, পরে আরো 3 লাখ দেবো, না 15 করে দিয়েন রাউন্ড ফিগার। তো 15 লাখ নিয়ে আপনি চাকরি দিলেন কারে? ওই জামাতি ঘরানার একটা লোককে, পাকিস্তান পন্থী একটা লোককে। তো এখন আপনি যেদিকেই তাকান দেখেন যে আওয়ামী লীগ করে ঢুকছে, কিন্তু এগুলা সব রাজাকার চিন্তাধারার লোক,
এরা সব ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর লোক, কারণ দলের লোকের কাছ থেকে টাকা নিতে পারবে না। সেই জন্য এই মৌলবাদী, এই আওয়ামী বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতিশীলতা বিরোধী এবং আমাদের যে সেকুলার কনসেপ্ট, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী এই মানুষরা এখন দেখেন গোপালগঞ্জে মানুষকে পিটাচ্ছে, পুলিশে পিটাচ্ছে। এরা কারা? এদেরকে কে নিয়োগ দিয়েছে? এই যে জুনিয়র অফিসার গুলো, এগুলো তো শেখ হাসিনার সময় হয়েছে। এদেরকে কোত্থেকে, এদের ডিএনএটা কিভাবে টেস্ট করা হয়েছে, এদের খোঁজখবর কোথায় থেকে নেওয়া হয়েছে? তো সেই জন্য বলছি, আমরা কিন্তু দুধ কলা দিয়ে সাপ পুষেছি। আপনি যদি দুধ কলা দিয়ে কাল সাপ পোষেন, কাল সাপ কিন্তু মনে বোঝে না, কাল সাপ কিন্তু আপনাকে দংশন করবে। ওই কাল সাপ আপনাকে দংশন করেছে। এখন আমাদের কিছু করার নেই। এখন আমাদেরকে যেটা করতে হবে, মাঠে আমাদের যে শক্তি আছে, মূল্যবোধ, আমাদের যে স্বাধীনতার সপক্ষের মানুষ, কবি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক, অসাম্প্রদায়িক চেতনার নানান মানুষ, এদেরকে এখন সম্বল করে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে হবে। কারণ যেদিন গেছে সেদিন তো গেছে, আসছে যেদিন, সেদিন আমরা কিভাবে মোকাবেলা করব। আপনাকে একটা জিনিস বলে রাখি, ভূরাজনীতি ভারতকে আপনি ফেলে দিতে পারবেন না। তিস্তার পানি বেড়ে যাচ্ছে, দুদিন পরে তিস্তার জলে ভেসে যাবে বাংলার 1/3। কদিন পরে গঙ্গার জলে ভেসে যাবে 1/3। এই দেশকে টিকিয়ে রাখা, মানুষকে আমরা শিক্ষায়, চিকিৎসায়, অর্থনীতিতে, কমিউনিকেশনে, হেলথে, স্যানিটেশনে যে জায়গায় নিয়ে গিয়েছিলাম, মানুষ যে স্বচ্ছন্দ পেয়েছিল, বাচ্চারা জানুয়ারি মাসে বই পেয়েছিল, মাতৃকালীন ছুটি পেয়েছিল, মায়েরা যেভাবে ট্রিটমেন্ট পেয়েছিল, নিরীহ মানুষ যেভাবে সাহায্য পেয়েছিল, এটা কিন্তু 6 মাস 1 বছর মানুষ হয়তো কম্প্রোমাইজ করবে। 2 বছর পর মানুষের মধ্যে কিন্তু রিপারকেশন শুরু হবে। মানুষ যেটা দেখে 53 বছর অভ্যস্ত হয়েছে, এখন যখন রাজাকারপন্থী, আপনারা জানেন, আপনারা হয়তো খবর রাখেন কিনা জানি না, ভেতরে ভেতরে কিন্তু ওই ঠিক হয়ে গেছে, পার্লামেন্টে কার কত সিট এটা ঠিক হয়ে গেছে। আপনি যে বিএনপির কথা বললেন, বিএনপি মুখে এক কথা বলে, বিএনপির খারাপ অবস্থা হবে, আমাদের চেয়েও খারাপ হবে। কারণ আমরা তো 17 বছর ক্ষমতায় থাকার পরে আমরা আউট হয়েছি। বিএনপি তো 17 বছর ক্ষমতায়, 17 বছর না 20 বছর ক্ষমতায় নেই। আরো কয় বছর বিএনপি কে ক্ষমতার বাইরে থাকতে হয় আপনি জানেন না। কারণ ইউনূস কিন্তু মোটামুটি একটা ডিজাইন করে ফেলছে, আমেরিকার সাথে ডিল করেছে। ডিলটা কি? যে বিএনপি কে বাইরে রাখতে হবে, এই মোল্লাদেরকে দিয়ে সরকার চালাবে, এই জামাত এবং এনসিপি কে দিয়া ইঞ্জিনিয়ারিং হবে। আপনি জানেন জিয়াউর রহমানের আমলে খানাবুদ থেকে শুরু করে সব ভোট দিতাম আমাদের মতো বয়সী, মানে আমাদের বলতে আমরা তখন যে 7 বছর 6 বছর 5 বছর বয়সী ছিলাম, ওই সময় আমরা ভোট দিতাম, আমাদের লোকেরা ভোট দিত। এরশাদের সময়ে প্রাইমারি স্কুলে টিচাররা বলতো যে এই 5 সেকেন্ড থাক, তোরা 3 বয় চলে আসিস, কারণ কালকে আমি এত ভোট কাস্ট করবো কেমনি। মানুষ তো যেত না, ওই বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় সিল দিত। তো এখন সেই যুগ এখন আবার ফেরত আসছে। এখন কি হবে, এনসিপি এবং জামাত কত সিট পাবে, বিএনপি কে কত সিট দিবে, সেটার একটা মোটামুটি লেআউট হয়ে গেছে। এখন আর ভোট হবে না, সিলেকশন হবে। সেই সিলেকশনে তারা আসবে, তারা দেশ চালাবে। এখন তারা আর্মি, বিডিআর, পুলিশ সবকিছু মানে ভেঙে চুরে সারখার করে ফেলবে। এখন একটা দেশ 53 বছরে যেখানে গিয়েছে, সেখান থেকে দেশটাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য নজরুলে বলেছিল না, আমি যুগে যুগে আসিয়াছি পুরো বিপ্লব হেতু। এই বিপ্লবটা করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ,